অনেক বড় বড় বিজনেসম্যান, নামি দামি লোকেরা বসে আছে একসাথে। অনেক বড় বড় অফিসারও এসেছে শেখ ভিলায়। চারপাশে বাজির শব্দ আর আলোয় মুখরিত শেখ ভিলা। ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। সুন্দরী মেয়েরা শাড়ি পরে সেজে একসাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে। স্টেজে মন খারাপ করে বসে আছে আয়ান শেখ। আয়ান শেখের পাশেই বসে আছে রিয়া শেখ, তারও মন খারাপ। স্টেজের নিচে দাঁড়িয়ে আছে আনোয়ার শেখ আর রায়হান শেখ। একটু দূরেই সালেহা শেখ আর মনোয়ারা শেখ কথা বলছে। চেয়ারের ওপর পা তুলে বসে আছে জামিল শেখ, তার চোখ আয়ানের দিকে। জামিল শেখ খুব ভালো করে বুঝতে পারছে আয়ান আর রিয়ার যে মন খারাপ, কিন্তু তাতে তার কিছু আসে কিংবা যায় না। এই দেখুন, কত কথা বলে ফেললাম আপনাদের, কিন্তু আসল কথাটাই তো বলা হলো না। এত লোকজন একসাথে কেন শেখ ভেলায় জানেন? আজ আয়ান আর রিয়ার শুভ বিবাহ, সেই জন্যই এত লোকজন একসাথে শেখ ভিলায়। সম্পর্কে আয়ান আর রিয়া চাচাতো ভাই আর বোন, আর তাদের দুজনের মন খারাপের কারণ তারা দুজন এ বিয়েতে রাজি নয়। এখন হয়তো বলবেন, যদি রাজি না হয় দুজন, তাহলে বিয়ে কেন করছে? সেটাও একটা রহস্য, পরে এক সময় বলবো। এবার অন্য কথা বলি, চলুন আমাদের গল্পের নায়ক আর নায়িকার সম্পর্কে হালকা করে জেনে নিই। আমাদের গল্পের নায়ক আয়ান শেখ, আনোয়ার শেখ আর সালেহা শেখের একমাত্র ছেলে। আয়ান কিছুদিন আগে মাস্টার্স শেষ করেছে, এরপর আর লেখাপড়া করবে না বলে ঠিক করে। খুবই বদমেজাজি আর একরোখা ছেলে আয়ান, এখন আপাতত বেকার ঘুরে ফিরে কাটাচ্ছে। আর আমাদের গল্পের নায়িকা রিয়া শেখ, রায়হান শেখ আর মনোয়ারা শেখের দ্বিতীয়তম সন্তান। দ্বিতীয়তম এই জন্যেই বললাম কারণ রিয়ার একটা বোন আছে, নাম রাহি। রিয়া এবার ক্লাস 10-এ পড়ছে আর রাহি পড়ছে ক্লাস 9-এ। কেন একটা ক্লাস 10-এ পড়া মেয়েকে বিয়ে দিচ্ছেন সেটাও জানতে পারবেন ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা। এই যা, আমি তো গান শুরু করে দিয়েছি। আসলে আস্তে আস্তে জানতে পারবেন, এটাই বলতে চাইছিলাম। এবার গল্পে ফেরা যাক। এ কি, সোফায় নিজের মধ্যে কিছুটা দূরত্ব রেখে বসে আছে আয়ান আর রিয়া। ছোঁয়া দাঁড়িয়ে আছে স্টেজ থেকে কিছুটা দূরে। গেট দিয়ে আশিক ভিতরে হেঁটে আসছে। হঠাৎ রিয়ার বুক ধড়ফড় করতে শুরু করে। মাথা তুলে সামনে তাকাতেই দেখে আশিক ভিতরের দিকে হেঁটে আসছে। সাদা একটা শার্ট আর কালো একটা প্যান্ট পরে আছে আশিক। কালো রঙের ব্লেজারটা হাতে ঝুলিয়ে রেখেছে। ছোঁয়ার পাশাপাশি এসে দাঁড়িয়ে যায় আশিক। ছোঁয়া সম্পর্কে আয়ানের মামাতো বোন, আর আশিক সম্পর্কে আয়ানের খালাতো ভাই। ছোঁয়া পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখে আশিক দাঁড়িয়ে আছে। আশিককে দেখে ছোঁয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন আসছো? তোমাকে না এখানে আসতে নিষেধ করা হয়েছে? ছোঁয়ার কথা শুনে আশিক একটা শুকনো হাসি মুখে টেনে কান্না জড়ানো কণ্ঠে বলে, বাস এমনি চলে আসলাম। আজ আর বিয়ে হচ্ছে, নিজেকে আটকে রাখতে পারলাম না। একটু পরে তো সম্পন্ন হয়ে যাবে, তাই ভাবলাম নতুন বউকে শুভকামনা জানিয়ে যাই। আমার বউ না হয়ে যায়, না হয় হলো, বউ হচ্ছে আজকেই। রিয়ার চোখ আশিকের দিকে, একবার আশিকের দিকে তাকাচ্ছে, আরেকবার শেখ ভিলার সবার দিকে। রিয়া এক প্রকার ছটফট করছে। আশিক 2 কদম সামনে এগিয়ে আসে, চোখের কোণে পানি ছলছল করছে। রিয়া ভয় পেয়ে জামাল শেখের দিকে তাকাচ্ছে, আবার আশিকের দিকে। হঠাৎ কি মনে করে আশিক উল্টো ঘুরে যায়, কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে শুরু করে বাইরের দিকে। গেটের সামনে এসে হাত দিয়ে চোখের পানি মুছে নেয়, এরপর চলে যায় শেখ ভিলা থেকে। রিয়া চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের কোণে আসা পানি সবার থেকে আড়াল করে পাশে বসে থাকা রাহির দিকে তাকিয়ে মুচকি হাসে। একটু পর বিয়ের কাজ শুরু হয়। কাজী সাহেব সব কিছু লেখালেখি করে কাবিনের খাতা রিয়ার দিকে এগিয়ে দেয়। রিয়া কাবিনের খাতা হাতে নিয়ে চুপচাপ বসে আছে। পাশে বসে থাকা জামিল শেখ রিয়াকে উদ্দেশ্য করে বলে, কি হলো রিয়া, সাইন করছো না কেন? লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি সাইন করো, এরপর আয়ানকেও সাইন করতে হবে। রিয়া জামিল শেখের কথা শুনে চোখ বন্ধ করে ফেলে। চোখের কোণে আসা পানি আর আটকে রাখতে পারল না। 2 ফোঁটা চোখের পানি কাবিনের খাতার উপর পড়ে যায়। কেউ বিষয়টা লক্ষ্য না করলেও রাহি লক্ষ্য করেছে। আয়ান সামনের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে প্রচণ্ড রকমের বিরক্ত। এরপর রিয়া কাবিনের খাতায় সাইন করে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। এরপর কাজী সাহেব কাবিনের খাতাটা আয়ানের দিকে এগিয়ে দেয়। আয়ান কাবিনের খাতা হাতে নিয়ে জামাল শেখের চোখের দিকে তাকিয়ে আছে।
জামাল শেখ চোখের ইশারায় সাইন করতে বলে। বাধ্য হয়ে সাইন করে দেয়। একসাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। রাত 11টা ছুঁই ছুঁই। রিয়া ঘোমটা দিয়ে বসে আছে আয়ানের বেডে। ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আয়ানের পুরো রুম। রিয়া বসা থেকে উঠে যায়, ওয়ার্ড্রপ খুলে একটা সাদা গ্রাউন বের করে ওয়াশরুমে চলে আসে। এরপর চেঞ্জ করে বেডে শুয়ে থাকে। কিছু সময় পর আয়ানও আসে। এসে দেখে রিয়া বেডে শুয়ে আছে। আয়ানকে দেখে রিয়া শোয়া থেকে উঠে দাঁড়িয়ে যায়। আয়ান রিয়াকে উদ্দেশ্য করে বলে, আমরা একসাথে এক বেডে শোবো না। তোমার কি মনে হয় তোমার সাথে শুয়ে থাকার কোনো ইচ্ছে আমার আছে? তোমার সাথে এক বেডে তো দূরের কথা, একই রুমে থাকার ইচ্ছেটাই আমার নেই। এত যদি ইচ্ছা না থাকে তাহলে রুম থেকে বের হয়ে যাও। ইচ্ছে তো তাই করছে, কিন্তু কি করব, আমাদের ফ্যামিলি জোর করে আমাদের বিয়ে দিয়ে দিল, আর এখন থেকে নাকি একই রুমে থাকতে হবে। আমি এত কিছু শুনতে চাই না। তো তুমি সোফায় ঘুমাবে, আমি বেডে ঘুমাবো। এটা আমার রুম, তাই আমি বেডে শোবো। তুমি কি পাগল হয়ে গেছো আয়ান? আমি সোফায় শুতে পারবো না। আমাদের বিয়ে হয়ে গেছে, এখন এটা আমারও রুম। আমি এত কিছু জানি না, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি ওখানে শোবো না মানে আমি বেডে শোবো, তুমি সোফায় শোবে। এসবের মানে কি? আমাদের বিয়ে হয়ে গেছে, আমি কেন সোফায় শুবো? তোমার সমস্যা হলে তুমি সোফায় শুয়ে পড়ো। বিয়ে হয়ে গেছে যখন, এখন তোমার স্বামী, আর স্বামীর যেটা বলেছে সেটা শোনো। আমার সাথে জোরাজুরি করবে না। আমি যখন বলেছি আমি সোফায় ঘুমাবো না, তখন ঘুমাবো না। আর তোমার যখন এতই সমস্যা, তখন তুমি গিয়ে শুয়ে পড়ো সোফায়। রিয়া, আমার সাথে তর্ক করে না বলে দিলাম। আমি যখন বলেছি তোমাকে সোফায় শুতে, তুমি তাই করো। আয়ান, আর একবার তুমি ফালতু কথা বলবে, আমি ঘুষি দিয়ে তোমার মুখ ভেঙে দিব। তুমি আমার মুখ ভেঙে দেবে? নিজের হাইট দেখো আগে। আমার মুখ পর্যন্ত পৌঁছতে হলে তোমাকে সিঁড়িতে করে উঠতে হবে। তুমি তালগাছি বলে ভেবো না আমি তোমাকে ভয় পাই। বাটুল, নিজের সাইজ অনুযায়ী কথা বলো। আয়ানের কথা শুনে রিয়া রেগে যায়। আয়ানের পাঞ্জাবি টেনে আয়ানকে নিচু করে ফেলে। এরপর আয়ানের চুল ধরে টানতে থাকে। আয়ানও রিয়ার চুল ধরে টানতে থাকে। কিছু সময় দুজন দুজনের চুল ধরে টানাটানি করতে থাকে। একটু পর দুজন হাঁপিয়ে বেডে বসে পড়ে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। এরপর রিয়া আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বেডের বাম পাশে শুয়ে পড়ে। আয়ান রিয়ার দিকে তাকিয়ে বলে, যদি ভুল করে আমাকে টাচ করো তাহলে লাথি দিয়ে নিচে ফেলে দেবো। আমার কোনো শখ নেই তোমাকে টাচ করার। তুমি আমাকে টাচ করো, তাহলে আমি গরম পানি না তোমার গায়ে ঢেলে দেব। তোমার মতো পেতনিকে টাচ করার কোনো শখ আমার নেই। বলেই আয়ান শুয়ে পড়ে। এদিকে আশা বেডের উপর বসে কান্না করছে। কান্না করতে করতে আশা বলে, জানি না কোন দোষে আমাকে পর করে দিলে তুমি। আমাকে কাঁদাতে চেয়ে ভুলেরই সিঁড়ি বেয়ে অন্য কাউকে তুমি আজ আপন করে নিলে। জানি না কোন অভিমানে আমায় তুমি পর করে দিছো। এ কেমন প্রতিশোধ নিলে? আমার চোখে ফেলছো আজ অজস্র নোনা জল। প্রতিবাদ করব না, কখনো না। তুমি একদিন ঠিকই তার ফল পাবে, অথচ তুমি নিজেই জানো, খুব ভালো করেই জানো তুমি আমার কী ছিলে আর কোথায় ছিলে। কেন এভাবে আমাকে পর করলে? একবার এসে বলো তুমি। ভুল ভেঙে গেছে আজ আমার। তোমাকে নিয়ে মিছেই স্বপ্নের স্বর্গ গড়ে গেছি এতদিন। তবুও খোদার কাছে প্রার্থনা করে যাব, ওপারে যেন তোমার সাথে শুধু আমারই মিল হয়। আমার জীবনকে আজ থেকে তুমি ভরে দিলে, ব্যথা নিলে। আমাকে কাঁদিয়ে তুমি নিজের সুখ খুঁজে নিলে। কথাগুলো বলছে আর কান্না করছে আশা। একবার মোবাইল হাতে নিয়ে ভাবে তাকে কল করবে, যার জন্য তার চোখে আজ পানি। আবার ভাবছে সে তো এখন অন্য কাউকে নিয়ে বাসর ঘরে। মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। এদিকে আশিক মোবাইল হাতে নিয়ে তাকিয়ে আছে রিয়ার একটা ছবির দিকে। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, আমার সহজ সরল মনে তুমি এত কেন জ্বালা দিলে রিয়া? আমার অনুভূতি নিয়ে খেলা করাটা কি খুব প্রয়োজন ছিল তোমার? ভালোবাসা তো দোষের কিছু নাই, তবু কেন আজ আমি ভাসছি চোখের চলে? আমার মনে এত মায়া দিয়ে কেন আজ অন্য কারো হয়ে গেলে? হে খোদা, কেন তুমি আমাকে রিয়ার মনের মতো করে গড়ে তুললে না? যদি আমি রিয়ার মনের মতো হতাম তাহলে আজকে রিয়া আমাকে রেখে আয়নাকে কবুল বলতে পারতো না। মন প্রান্তে তাকে ভালোবেসে গেলাম, তবুও জানি কিসের অভাব ছিল না আমার মধ্যে।
আমার মনের স্বপ্নের মহল গড়ে তুলে আজ অন্য হয়ে কেউ হয়ে গেল তার মনের নবাব। আমার স্বপ্ন ভালোবাসাগুলোর রিয়ার মনে ঠাঁই পেল না। রিয়ার 2 চোখের ভরসার, ওর মুখের হাসি, আমার এই বুকে ওর জন্য যে মায়াবীতি ছিল সবকিছু ভুল প্রমাণ করে দিল। তাহলে কি ভালোবাসার প্রতিদিন অবহেলার ছলনা হলো? কি ভুলে আমাকে ছেড়ে দিয়ে আয়ানের সাথে নিজের জীবনকে জড়াইছিল আজ রিয়া? কথাগুলো বলতে বলতে আশিকের চোখ পানিতে ভেসে যায়। এদিকে রিয়া এক পাশ হয়ে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। চোখের পানিগুলো চোখের কার্নিশে গাল গড়িয়ে বিছানায় পড়ছে। মনে মনে রিয়া বলে, আমি শুধু তোমার, এটাই তো ভেবেছিলাম। আজ আমরা দুজনের থেকে আলাদা হয়ে গেলাম। তুমি মানবে না জানি, যে আমার কোনো দোষ ছিল না, তবু বিশ্বাস করো আমার কোনো ভুল ছিল না। আর নয়তো আমার কোনো দোষ আছে এসবের জন্য। তোমাকে কিভাবে বলবো? আমার আপন মানুষগুলো আমাকে বাধ্য করেছে এই বিয়ের জন্য। তুমি মানো আর নাই মানো, আমার কোনো দোষ নেই। তোমার চোখে আমার জন্য যে ভরসা দেখেছি, আজ সব শেষ হয়ে গেল আমার বিয়েতে তোমার চোখে পানি দেখে। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমাকে ছাড়া মনে হচ্ছে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তবুও বেঁচে থাকতে হবে। এই কষ্টের বিষ হাসি মুখে পান করতে হবে। সারা জীবন তুমি আমার মনে থাকবে। আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমিই থাকবে। খোদা সাক্ষী এই কথার। হাসতে থাকো তুমি প্রতিটা সেকেন্ড। খোদা তোমার জীবনকে সুন্দর করে গড়ে তুলুক। কোনো অভিযোগ করবো না যদি খোদা তোমাকে পৃথিবীর সব খুশি আনন্দ দেয়। আমার মনে শুধু তুমি। কিভাবে বলবো তোমাকে আমি? একবার মন থেকে বিশ্বাস করো, আমার কোনো ভুল ছিল না। কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি দিয়ে বালিশ ভিজে গেছে রিয়া। চোখের পানি মুছে চোখ বন্ধ করে রাখে। এদিকে আয়ান ঘুমানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই 2 চোখের পাতা এক হচ্ছে না। মনে মনে বলতে থাকে, হে খোদা, তুমি এমন কিছু করো না যেন আমি শুধু তার হয়ে যাই। আমার মনে যার ছবি তুমি এঁকে দিয়েছ, আমি এখন অন্য কারোর কেন হয়ে গেছি? কেন আজ আমার পাশে আমার প্রিয় মানুষটা নেই? কেন এই ভুল হয়ে গেল? একবার এসে দেখো না তাকে ছাড়া কিভাবে মরে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। খোদা, তুই আমাকে সামলে নে। আমি কিভাবে আমার পরিবারকে বোঝাবো তাকে ছাড়া আমার জীবন পরিপূর্ণ হবে না? কিন্তু তারা আমাকে বোঝায় ভালোবাসা আবার হয়ে যাবে। আমি তাদের কিভাবে বোঝাবো আমার পক্ষে অন্য কাউকে সেকেন্ড টাইম ভালোবাসা সম্ভব না? এটাও পারবো ওকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে। আমি এখন চোখের পানি ফেলছি, সবকিছু মুখ বন্ধ করে মেনে নিয়ে। আমার মন আমাকে প্রশ্ন করছে কিভাবে আমি অন্য কারো, আর আমার প্রিয় মানুষটা অন্য কারোর হয়ে থাকবে সারা জীবন। আমার ভালোবাসা কেন পূর্ণতা পেল না, খুব জানতে ইচ্ছে করছে। পরের দিন সকাল 9টা। সবাই ডাইনিং টেবিলে বসে আছে, শুধুমাত্র আয়ান ছাড়া। সালেহা শেখ রিয়াকে উদ্দেশ্য করে বলে, রিয়া, আয়ান কোথায়? মনে হয় এখনো ঘুমাচ্ছে মেজো আম্মু। এটা কেমন কথা রিয়া? তুই আমাদের পরিবারের নিয়ম জানিস না? এর স্বামীকে রেখে একা খাওয়া যায় না। মেজো আম্মু, আমি তো আগেও একা একা খেয়েছি, তাহলে আজ হঠাৎ করে সমস্যা কেন? তুই মনে হয় ভুলে গেছিস, গতকাল তুই এবারের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে গেছিস। আর কখনো আয়ানকে ছাড়া যেন ওকে খেতে বসতে না দেখি। যা গিয়ে আয়ানকে ডেকে নিয়ে আয়। রিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে তার মেজো আম্মুর কথা শুনে, কিন্তু কিছু বলতেও পারছে না। তাই চুপচাপ উঠে উপায় না পেয়ে চলে আসে। এসে দেখে আয়ান এখনো ঘুমোচ্ছে। রিয়া আয়ানকে এক প্রকার টেনে তোলে। আয়ান চোখ খুলে রিয়ার দিকে তাকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? সকালে বিরক্ত করছো কেন? কয়টা বাজে সেই খেয়াল আছে তোমার? তোমার জন্য আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। ফালতু কথা বলছো। আমার জন্য কেন তোমাকে না খেয়ে থাকতে হবে? তোমার ক্ষুধা পেয়েছে, তুমি খেয়ে নাও। তোমাকে খেতে কে বারণ করেছে? আবার কি বারণ করবে? তোমার আম্মু বলে বিয়ে হয়ে গেছে, স্বামীকে ছাড়া নাকি খাবার টেবিলে বসা যাবে না। এখন তাড়াতাড়ি ওঠো, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তুমি খুব ভালো করেই জানো আমি সবার মতো না। না খেলে আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়, এতক্ষণ খুব কান্না করি। রিয়ার কথা শুনে আয়ান প্রচণ্ড বিরক্ত হয়। বিরক্ত করা কণ্ঠে রিয়াকে উদ্দেশ্য করে বলে, সকাল সকাল ফালতু কথা না বললে হচ্ছে না? আমার আম্মুকে তো আগে মেজো আম্মু বলে ডাকতে।
আর আজ হঠাৎ করে আমার আম্মু হয়ে গেছিস তুই? আয়ান আর কিছু বলে না, কারণ সে ভালো করেই জানে রিয়ার অবস্থা। রিয়া ক্ষুধা সহ্য করতে পারে না, তাই চুপচাপ উঠে ও ওয়াশরুমে চলে যায়। এদিকে রিয়া আয়নার সামনে বসে চুল ঠিক করেছে। একটু পর আয়ান রুমে এসে দেখে রিয়া চুল ঠিক করছে। এটা দেখে আয়ান বলে, সকাল সকাল এত সাজগোজ করছো কেন? বাড়ি, আমি তোমার নতুন বউ না? আচ্ছা, তোমার জন্য সাজুগুজু করছি। ফালতু ড্রামা আমার সাথে করবে না। আমার ওয়ালেট কোথায়? ড্রায়ারে আছে, দেখো। নিজের একটা জিনিস সঠিক করে রাখতে পারবে না। আয়ান আর কিছু না বলে গিয়ে ড্রয়ার খোলে, ওয়ালেট হাতে নিয়ে পকেটে রাখতে রাখতে বলে, তুমি কি সত্যি আমার জন্য সাজতে বসেছিলে? তোমার জন্য সাজার কোনো ইচ্ছে আমার নেই। চুলগুলো এলোমেলো হয়েছিল, তাই ঠিক করছিলাম। এত খুশি হবার কিছুই নেই। না তো আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি, আর না তো এই বিয়েকে আমি মানি। তো তোমার কি মনে হয় আমি এই বিয়েকে মানি? ভুল করেও আমি এই বিয়েটা মানি না, আর না তো কখনো তোমাকে মেনে নেব আমার স্ত্রী হিসেবে। আমি তো বসে আছি, তাই না, আমার বউ হবার জন্য। সামান্য একটা বিয়ে ভাঙতে পারে না। এখন বুঝতে পেরেছি কেন তুমি সবসময় সি গ্রেড পেয়ে পাস করতে। আরে জন্যই তো লেখাপড়াটা ছেড়ে দিয়েছো না? এখানে হঠাৎ লেখাপড়া নিয়ে কথা আসলো কেন? নিজেকে কি আইনস্টাইন ভাবো তুমি? A+ পেয়ে পাস করে কি এমন করে ফেলেছো? হ্যাঁ, এখন করছি না, পরে করব। লেখাপড়া শেষ করে চাকরি করব আমি। তোমার কি মনে হয় তোমার আব্বু তোমাকে চাকরি করতে দেবে? এসএসসি পাস করার পর লেখাপড়া করতে দেয় কিনা সেটা দেখো। সেটা আমি ঠিকই দেখে নেব। এখন চলো, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আয়ান আর কিছু না বলে রিয়াকে নিয়ে নিচে চলে আসে। এরপর সবাই একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষে সবাই ডাইনিং রুমে বসে আছে। রায়হান শেখ আয়ানকে উদ্দেশ্য করে বলে, লেখাপড়াটা তো আর করলে না, কাল থেকে অফিসে বস আমার সাথে। আমাকে দিয়ে সব কিছু হবে না। হবে না বললে তো আর হবে না। সারাদিন টই করে ঘুরে না বেরিয়ে অফিসের কাজ বুঝে নে। সব কিছু তো একদিন তোকেই সামলাতে হবে। বড় আব্বু, কোনো কিছু নিয়ে আমাকে আর জোর করো না। তোমার জড়াজড়িতে আমার জীবনের 12টা বেজে গেছে। মুখের ভাষা ঠিক করে কথা বলে। এইসব কোন ধরনের ভাষা? হ্যাঁ, সবাই লাইট দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে ফেলছো না? এখন কি চাইলে মাথা থেকে নামাতে পারবে? সবসময় তারা কথা বলে কেন ছোট আব্বু? এগুলো কেমন ভাষা তোর? হ্যাঁ, থাপড়ে মুখের সব ফেলে দেব বলে দিলাম। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? যে যা পারছো তাই বলছো আমাকে। সবকিছু তোমার জন্য হয়েছে বড় আব্বু। তোমার একটা কথা কি শুনেছি আমি? এখন সবাই আমার মাথায় উঠে বসতে চাইছে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি কাদের সাথে কথা বলছো। নিজের জায়গাটা ভুলে যেও না তুমি। থাক না ভাবি, ছোট মানুষ, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এই, তোমাকে কথা বলতে কে বলেছে? সব সময় এক লাইন বেশি না বুঝলে হয় না তোমার। এখানে ভাইজান কথা বলছো না, তার মধ্যে তুমি কেন কথা বলছো? রায়হান শেখের ধমক শুনে আনোয়ার শেখ চুপ হয়ে যায়। রিয়া রাগী চোখে তাকিয়ে আছে রায়হান শেখের দিকে। ইচ্ছে করছে অনেক কিছু বলতে রিয়ার, কিন্তু কিছু না বলেই সব কিছু চোখ বন্ধ করে নেয় রিয়া। জামাল শেখ সবাইকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে কি এইসব? আয়ান, কাল থেকে তুমি অফিসে বসবে, এটাই আমার শেষ কথা। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে নাও বড় আব্বু। কাল নয়, আমি কখনোই তোমাদের অফিসে বসবো না। আমি নিজের যোগ্যতা দিয়ে বড় হতে চাই। প্রত্যেকটা এক্সাম সি গ্রেড পেয়ে পাশ করে আসছো। কিসের যোগ্যতা আছে তোমার? তোমাকে কেউ পিয়নের চাকরিও দেবে না। একটা সময় হলে খুব ভালো করে জানতে পারবে। কথাটা বলে আয়ান উঠে যায়। এরপর উপরের দিকে হাঁটতে থাকে। জামাল শেখ পেছন থেকে কয়েকবার ডাক দেয় আয়ানকে, কিন্তু আয়ান পেছনে না তাকিয়ে সোজা উপরে উঠে নিজের রুমে চলে আসে। একটু পর রিয়াও চলে আসে রুমে এসে দেখে আয়ান শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। এটা দেখে রিয়া আয়ানকে উদ্দেশ্য করে বলে, আয়ান, তোমার সাথে আমার কথা আছে। আয়ান মোবাইলের দিকে চোখ রেখেই রিয়াকে বলে, শুনছি, কি বলবে বলো। আমার দিকে তাকিয়ে কথা বলো। মোবাইলে কোনো মেয়ের সাথে মেসেজ করেছো তুমি? আমার দিকে এত ফোকাস করার কোনো প্রয়োজন নেই তোমার। এই যে হ্যালো, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আমার কোনো প্রয়োজন নেই তোমার দিকে। আমার একটা বিষয় নিয়ে কথা বলার আছে, তাই এসেছি। আর তুমি আমার সাথে কোনো কারণ ছাড়া ঝগড়া করে যাচ্ছ। আমার তোমার কোনো কথা শোনার ইচ্ছা নেই। আমার জরুরি কাজ আছে, বাইরে যেতে হবে। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো আর ফালতু ছেলেদের সাথে আড্ডা দেওয়া ছাড়া
তোমার আবার কিসের কাছে? আমার বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, সরো সামনে থেকে। বলেই রিয়াকে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করে। রিয়া পিছন থেকে বলতে থাকে, কোথায় যাচ্ছ তুমি? আয়ান, ডফার কোথাকার, সবসময় বখাটে ছেলেদের মতো ঘুরে বেড়ানো। বলেই রিয়া বেডে বসে পড়ে। এদিকে আয়ন বাসা থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে বসে আছে। একটা টেবিলে চেয়ার টেনে বসে পড়ে। তার পাশেই টেবিলেই বসে আছে একজন ভদ্রলোক। ক্লিন শেভ করে শুধু গোঁফ রেখেছে। আয়নের দিকে তাকিয়ে আছে লোকটা। টেবিলের ওপরে থাকা নিজের মোবাইলটা হাতে নিয়ে কল করে। সাথে সাথে আয়নের মোবাইল বেজে ওঠে। আয়ন কল রিসিভ করতেই লোকটা বলে, তোমার সকল ব্যস্ততা শেষ হয়েছে? এখনো পুরোপুরি নয়। আপনি আমার পাশে বসে থেকে মোবাইলে কেন কথা বলছেন? তুমি তার কারণ ভালো করে জানো। আমাদের কোনো কথা কেউ বুঝতে পারুক সেটা আমি চাই না। আর আমাকে সন্দেহ করতে করতে তোমার কাছে পৌঁছে গেলে কি হবে বুঝতে পারছো? আই নো, কিন্তু এখন কি জন্য আসতে বলেছেন সেই মূল কথায় আসা যাক। তোমার মোবাইল দেখো, একটা ছেলের ছবি পাঠিয়েছি। আমি কি চাই আর কেন তোমাকে ছবিটা দিয়েছি এভরিথিং দেয়া আছে তোমাকে। ডোন্ট ওয়ারি, আই ট্রাই মাই বেস্ট। I know about you, Ayan. What can be your best? I know that. Good luck. And finish all the travels and start the work immediately. Thank you. And I am starting the work as soon as possible. Give me some time. I can't go ahead with this in so much trouble. I hope you understand. Yeah, I understand. But Ayan, the matter cannot be dealt much. Day by day is getting more scary for everyone. I will not delete match. After fixing everything in 2 days, I start this work. ঠিক আছে আয়ান, তাহলে আজকে আমি উঠছি। আশা করছি আর তোমাকে কল করে এটা মনে করাতে হবে না। Before you remind me, তার আগেই আমি আপনাকে এই কাজটা সম্পূর্ণ করে দেব। এরপর আয়ন কল কেটে দেয়। এতক্ষণ যে লোকটার সাথে আয়ন মোবাইলে কথা বলছিল তার নাম প্রতীক ঘোষ। প্রতীক ঘোষ উঠে সেখান থেকে চলে যায়। আয়নও কিছু সময় পর উঠে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখে আশা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। আশাকে দেখে আয়ন তার কাছে যায়। তখন আশার হাত ধরে ফেলে। আশা আয়নের দিকে ঘুরে বলে, আমার হাত ছাড়ো আয়ান। আশা, তুমি প্লিজ একবার আমার কথা শোনো। তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। আমার হাত ছাড়ো, হয়তো আমি মানুষটিকে তোমাকে মার খাওয়াতে বাধ্য হব। যদি মানুষকে দিয়ে আমাকে মেরে তুমি খুশি হও, আমি বাধা দেব না। তারপর আমার কথা শোনো। আয়নের কথা শুনে আশা আয়নের বুকে হাত রেখে ধাক্কা দেয়। আয়ন এক চুলও নড়ে না। আশার কারণ কণ্ঠ বলে, আর কি চাও তুমি? আমার জীবনটাকে নষ্ট করে দিও? তোমার হয়নি? চাচাতো বোনকে বিয়ে করে তো ভালোই আছো। গতকাল বাসর হয়ে গেছে, এখন কি বলতে আসছো তুমি আমাকে? আশা, বিশ্বাস করো, রিয়ার সাথে আমার কোনো কিছুই হয়নি। আর আমি তাকে বিয়ে করতে চাইনি, বাধ্য হয়েই বিয়ে করেছি। কিন্তু বিশ্বাস করো, আমার মনে হয় তুমি ছাড়া আর কেউ নেই। আয়ান, তুমি কি আমাকে বোকা ভাবো? তুমি ছোট বাচ্চা, তাই না? তোমাকে জোর করলো আর তুমি বিয়ে করে নিলে। তোমার যদি ইচ্ছে নাই থাকতো তাহলে তুমি কখনো রিয়াকে বিয়ে করতে না। আচ্ছা, প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমার পরিবার সম্পর্কে তুমি খুব ভালো করে জানো, আর আমাকেও তুমি খুব ভালো করে চেনো। আমি না তো রিয়াকে আগে কখনো ভালোবাসতাম, আর না বিয়ে করতে চেয়েছি। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। এক রাত তুমি রিয়ার সাথে একই রুমে ছিলে, আর এখন বলছো তুমি আমাকে চাও? আমি তোমাকে কি করে বিশ্বাস করব আয়ান? তুমি আমাকে বিশ্বাস না করলে আর কে করবে আশা? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো আশা, আমি রিয়ার সাথে একই রকম ছিলাম, সত্যি কথা, কিন্তু আমি ওকে টাচও করিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। আগেও তোমাকে চেয়েছি, এখন তোমাকে চাই। আজ সারা জীবন শুধু তোমাকেই চাইবো। আয়নের কথা শুনে আশা শব্দ করে কান্না করে দেয়। কান্না করতে করতে আয়নের বুকে মাথা রাখে। আয়ন আশাকে এক হাতে জড়িয়ে ধরে। একটু পর আশা আয়নের থেকে মাথা তুলে চোখের পানি নেয়। এরপর আয়নকে জিজ্ঞেস করে, কিন্তু তোমার সাথে
তো রিয়ার বিয়ে হয়ে গেছে, আমরা কি করে এক হব বলো? কিছুদিন পর আমি রিয়াকে ডিভোর্স দিয়ে দেব। রিয়ারও এই বিয়েতে সম্মতি ছিল না, আমাদের দুজনকেই বাধ্য করা হয়েছে। সত্যি বলছো তো আয়ান? আমি কি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি আশা? না, তা বলনি। আচ্ছা, আমাকে এখন বাসায় যেতে হবে, তুমি কি আমাকে বাসায় ড্রপ করে দেবে? আমাকে ড্রপ করে দেওয়ার কথা এভাবে বলার কি আছে? তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি বাইক নিয়ে আসছি। বলে আয়ান নিজের বাইকের কাছে চলে আসে। এরপর বাইক স্টার্ট দিয়ে ড্রাইভ করে চলে আসে আশার সামনে। আশা বাইকের পেছনে উঠে বসে। এরপর আয়ানের কাঁধে নিজের এক হাত রাখে, আরেক হাতে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আয়ানের কাঁধে মাথা রাখে। আয়ান মুচকি হাসি দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে আশার বাসার সামনে। আশাকে ড্রপ করে দিয়ে চলে আসে নিজেদের বাসায়। বাসার ভেতরে ঢুকতে জামাল শেখ বলে, কোথায় ছিলে তুই এতক্ষণ? সে কখন বাসা থেকে বের হয়েছিস? কোনো কাজটা তো তুই ঠিক করিস না, তাহলে কোথায় গিয়েছিলি তুই? বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম বড় আব্বু। তুই এটা ভুলে যাইস না, এখন তুই বিবাহিত। যখন তখন কাউকে কিছু না বলে বাসার বাইরে যাবি না। এবার একটু নিজের দায়িত্ব সম্পর্কে বোঝ। আমি বিয়ে করতে চাইনি বড় আব্বু, জোর করে আমাকে বিয়ে দিয়েছ, আবার এখন জোর করে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। কি প্রবলেম তোমাদের আমাকে নিয়ে? কি চাও তোমরা? ঠিক করে কথা বল, তোকে কে বাসা থেকে বের হয়ে যেতে বলছে? সব সময় এক লাইন বেশি বুঝবি না, চুপচাপ নিজের রুমে যা। মাথা নিচু করে চলে আসি নিজের রুমে, এসে দেখি রিয়া বই নিয়ে বসে আছে। এটা দেখে আমি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, সারাদিন এত পড়াশোনা করতে হয় নাকি? সারাদিন পড়াশোনা করি বলেই আমি সবসময় ক্লাসে টপার হই। তোমার মতো সিক্রেট খেয়ে পাশ করি না, কোনো রকম টেনে টুনে। সবসময় একই কথা বলবে না। সিগারেটে পাশ করে তো কি হয়েছে? কোনো ক্লাসে তো আর দুবার থাকিনি। না, সেটা থাকেনি, তবে তোমার রেজাল্ট থেকে সব সময় আমার রেজাল্ট 1000 গুণ ভালোই হয়। খুব ভালো করেছো আমার থেকে ভালো রেজাল্ট করে। এবার চুপচাপ বই পড়ছিলে, বই পড়ো। আর কিছু না বলে আয়ান চলে যায় ওয়াশরুমে। একটু পর ফ্রেশ হয়ে এসে বেডে বসে। রিয়া আয়ানের পাশাপাশি একটা দূরত্ব রেখে বসে। ধীরে ধীরে আয়ানকে বলে, তখন তো তোমাকে একটা কথা বলতে চাইলাম, শুনলে না, এখন বলবো, শুনবে? ঠিক আছে, বলো কি বলতে চাইছো। আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। তো করো, তোমাকে কি বারণ করেছে? জাফর, তুমি কি ভুলে গেছো গতকাল তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে? তুমি যদি বলো আমাকে আর পড়াশুনো করতে দেবে না, আমি জোর করে যেতে পারবো? আর তাছাড়া এমনিতেও বাড়ির কেউ চায় না আমি পড়াশোনা করি। কে কি চাইলো না চাইলো সেটা তোমার দেখার বিষয় না। পড়াশোনা কন্টিনিউ করতে চাও তবে অবশ্যই করতে পারো। যদি বাড়ির কেউ না দেয় তখন? যদি কেউ না বলে তখন আমি কথা বলবো। সত্যি তুমি কথা বলবে তো? বলবো। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। তোমাকে হতে বারণ করেছে, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকাল 9টা। রিয়া রেডি হয় স্কুলের জন্য। আয়ান ওয়াশরুম থেকে এসে দেখে রিয়া রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে আয়ান বলে, তুমি এখনো স্কুলে যাওনি যে? লেট হয়ে যাচ্ছে তো তোমার। আয়ান, আমার খুব ভয় করছে রুম থেকে বের হতে। যদি আব্বু কিংবা বড় আব্বু কিছু বলে? এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পেলে লেখাপড়ার সামনে এগিয়ে নেবে কি করে? তুমি চলো না আমার সাথে প্লিজ। আয়ান কিছু বলে না। রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়। রিয়ার এক হাত আয়ানের হাতে, অন্য হাতে নিজের স্কুল ব্যাগ। সিঁড়ি দিয়ে নিচে আসতে রায়হান শেখ আয়ান আর রিয়াকে দেখে বলে, তোমরা কোথায় যাচ্ছ এই সময়? আর রিয়া, তুই স্কুলের ড্রেস কেন পরেছিস? রায়হান শেখের কথা শুনে রিয়া মাথা নিচু করে নেয়। আয়ান রায়হান শেখের সামনে গিয়ে বলে, ছোট আব্বু, রিয়া লেখাপড়া কন্টিনিউ করতে চায়। আয়ানের কথা শুনে মুহূর্তে রায়হান শেখের চোখ রক্তবর্ণ হয়ে যায়। রাগী কণ্ঠে রায়হান শেখ বলে, ও বললো আর তুই সাথে সাথে নাচতে শুরু করলি? ওকে আর লেখাপড়া করতে হবে না। রিয়া, তুই তো রুমে যা। ও কেন লেখাপড়া কন্টিনিউ করবে না? কই, আমার সময় তো তোমরা আমাকে বারণ করনি। ইনফ্যাক্ট তোমরা আমাকে মাস্টার শেষ করার পর MBA এর জন্য জোরাজোরি করেছো। তাহলে ওর বেলায় কেন নিয়ম বদলে যাবে? তোর সব প্রশ্নের উত্তর আমার দিতে হবে না। আমি যখন বারণ করেছি ও পড়বে না, তখন ও আর পড়বে না। এখন আর বিয়ে হয়ে গেছে, পড়াশোনা করে আর কি হবে? এখন
থেকে সংসার সামলাবে। জোর করে তোমরা আমাদের বিয়ে দিয়েছো, জোর করে ওর পড়াশোনা তোমরা বন্ধ করতে পারো না। তোমরা দুজনে কি করেছো তোমরা কি ভুলে গেছো? কেন আমরা তোমাদের বিয়ে দিয়েছি সেটা তোমরা খুব ভালো করেই জানো। আমরা যেটা করেছি সেটা শেষ, তার সাথে পড়াশোনার কি সম্পর্ক বড়বাবু? ও যদি বাইরে গিয়ে আবার ওই ছেলেদের সাথে মেলামেশা করে তার দায়ভার কে নিবে শুনি? আমাদের বাড়ির মান সম্মান নষ্ট হয় এমন কিছু যদি তোমরা করো সেটা আমি কখনো মেনে নেব না। ওর এমন কিছুই করবে না, ওর সমস্ত কিছুর দায়ভার আমি নিলাম। তোমরা লেখাপড়া বন্ধ করো না প্লিজ। মেয়ে মানুষের এত লেখাপড়া করার কি দরকার? যতটুকু পড়েছে ততটুকু দিয়েই হবে। আমি যতটুকু জানি তুমিও ইন্টারমিডিয়েট পাস করেছো ছোট আম্মু, তাহলে তোমার মেয়েকে কেন তুমি মূর্খ করে রাখতে চাইছো? বড়দের মুখে মুখে কথা বলো তুমি। মুখের উপর সত্যি কথা বললে তাকে বেয়াদবি বলে না আম্মু। আমি যখন বলছি ও আর পড়বে না, তখন ও আর কোনো পড়াশোনা নিয়ে থাকবে না, এটাই আমার শেষ কথা। রিয়া এখন আমার স্ত্রী ছোট আব্বু, ও কি করবে আর কি করবে না সেটার সিদ্ধান্ত আমি নেব। ও তোমার স্ত্রী হবার আগে আমার মেয়ে, আর তাই ওর সব কিছু আমার কথাতেই চলবে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। খুব দায়িত্ব পালন করেছো তুমি। রিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে সমস্ত দায়ভার থেকে তুমি মুক্ত। এখন এখন আমি ওর স্বামী, আর তাই আমি যা বলবো তাই হবে। ঠিক আছে, রিয়া পড়াশোনা করবে, কিন্তু যদি ও উল্টাপাল্টা কিছু করে তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব। রিয়া চলো আমার সাথে, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। রিয়া এত সময় অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়েছিল। আয়ান তার জন্য পুরো পরিবারের সাথে তর্ক করছে। হাত ধরে টান দিতে রিয়ার হুঁশ ফেরে। এরপর দুজনে বাসার বাইরে চলে আসছে। বাসার বাইরে আসতেই রিয়া আয়ানকে বলে, তুমি আমার জন্য পুরো পরিবারের সাথে তর্ক করলে? করলাম, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তুমি ভুল করে আর এরকম কোনো কাজ করবে না, যাতে সবার কাছে আমি ছোট হয়েছে। পড়াশোনা করতে চাইছো, আমি সেটা ব্যবস্থা করে দিয়েছি। এখন মন দিয়ে লেখাপড়া করো। আয়ানের কথায় রিয়া মাথা নাড়ে। এরপর আয়ান রিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। আয়ান গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে রিয়ার স্কুলের সামনে। রিয়া গাড়ি থেকে নেমে আয়ানকে বিদায় দিয়ে স্কুলের ভেতরে চলে যায়। যখনই গাড়ি ড্রাইভ করতে যাবে দেখে তার সামনে আশা দাঁড়িয়ে আছে। আশার চোখ থেকে ভালো করেই পানি পড়ছে। আয়ান গাড়ি থেকে নেমে আশার সামনে গিয়ে দাঁড়ায়। আশাকে আয়ান বলে, তুমি এই সময় এখানে কেন? কেন? আমি এখন আসলে বুঝি তোমার খুব সমস্যা হয়ে গেছে? সমস্যা হবে কেন? তুমি এর সময় এখানে, তাই জিজ্ঞেস করলাম। তুমি তো বলেছিলে তুমি রিয়াকে তোমার স্ত্রী হিসেবে মানো না, তাহলে এখন বউয়ের দায়িত্ব নিয়ে বউকে কেন স্কুলে পৌঁছে দিয়ে গেলে? আচ্ছা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। রিয়া লেখাপড়া কন্টিনিউ করে যেতে চাইছিল, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছিল না। বাসায় কথা বলেছিলাম ওই লেখাপড়া নিয়ে, তাই নর্মালি স্কুলে পৌঁছে দিয়ে গেলাম। তুমি বিষয়টা শুধু শুধু বড় করছো। আয়ান, তোমার মুখে আমি যখন রিয়ার নাম শুনি আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। যখন আমি তোমার সাথে রিয়াকে দেখি আমি আর এসব নিতে পারছি না। আয়ান, হয়তো তোমার রিয়ার সাথে ঘুরতে কথা বলতে মজাই লাগে, কিন্তু আমার কষ্ট হয়। তুমি তো রিয়াকে নিজের বউ হিসেবে মানো না, তাহলে কেন তুমি রিয়ার হয়ে কথা বললে বাসায়? কেন তুমি ওকে এখন স্কুলে এসে পৌঁছে দিয়ে গেলে? আশা, খুব সিম্পল বিষয়টাকে এত বড় করছো। রিয়া আমার কাজিন হয়, আরও লেখাপড়াটা কন্টিনিউ করতে চায়। বাসা থেকে মানছিল না, তাই আমি একটু বাসায় বুঝিয়েছি। কি এমন হয়ে গেছে? বিষয়টা তোমার কাছে সিম্পল হতেই পারে আয়ান, কিন্তু আমার কাছে সিম্পল নয়। কারণ আমি যে তোমাকে খুব ভালোবাসি, তার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তাই আমি ওকে তোমার পাশে সহ্য করতে পারি না। তুমি একটু বেশি ভাবছো এসব নিয়ে। তোমাকে খুব বেশি ভালোবাসি বলে আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারিনি। তুমি ঠিক করো তুমি কাকে নিয়ে থাকবে। হয় তুমি আমাকে নিয়ে থাকবে আর রিয়ার সাথে সারা জীবন মতো কথা বলা বন্ধ করে দিবে। তোমাকে কম ভালোবাসি না আশা। রিয়া আমার কাজিন, আর তুমি আমার ভালোবাসা।
তুমি সিম্পল বিষয়টা বুঝতে চাইছো না আশা? আমি তোমাকে যেটা বললাম সেটার উত্তর দাও। একই বাসায় থাকি আমরা, একই রুমে ঘুমাতে হয়, আমি কিভাবে ওর সাথে কথা না বলে থাকতে পারি? ঠিক আছে, তবে প্রয়োজনের বাইরে আর কখনো রিয়ার সাথে কথা বলবে না, আর হলে আর কখনো স্কুলেও পৌঁছে দিতে আসবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি আব্বুর সাথে এখানে এসেছি। অভিশাপ তোর বন্ধুর সাথে কথা বলছে, কিছু শপিং করার জন্য শপিং মলে যাচ্ছি। তুমি যাও, আমি তোমাকে রাতে কল দেব। আয়ান ঠিক আছে বলে গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে একটা ব্রিজের কাছে। এসে দেখে তার বন্ধু অনেক ব্রিজের উপর বসে স্মোকিং করছে। আয়ান কাছে গিয়ে তার বন্ধুর হাত থেকে সিগারেট নিয়ে খেতে থাকে। বন্ধু অনেক আয়ানকে উদ্দেশ্য করে বলে, সময় লাগলো কেন? তুই তো বললি রিয়াকে ওর স্কুলে পৌঁছে দিয়ে চলে আসবি, এত সময় কেন লাগলো তোর? আর বলিস না, রিয়াকে ওর স্কুলে নামিয়ে দিয়ে দেখি আশা দাঁড়িয়ে আছে। ওকে বোঝাতেই লেট হয়ে গেল। আচ্ছা তারপর বলো কি আপডেট আছে? এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি, তবে আশা করছি সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজ তো তোর বিবাহিত জীবনের সেকেন্ড ডে। হ্যাঁ, তা কেমন চলছে তোদের নতুন জীবন? এসব বলিস না তো, তুই তো সবই জানিস। অনেক জোড়াজোড়ি করে একটা পিচ্ছি মেয়েকে আমার কাঁধে ঝুলিয়ে দিল। আশার মধ্যে কি এমন কমতি ছিল বলতো দোস্ত, যে আমার বাসা থেকে আশাকে মানতে রাজি হলো না? আয়ান, আমার মনে হয় এখন আশার বিষয়টা তো লাইফ থেকে ক্লোজ করে দেওয়া উচিত। বিয়েটা যেভাবে হোক হয়ে গেছে, এখন চাইলেও তুই এটা অস্বীকার করতে পারবি না। তাই বলছি, তুই রিয়ার সাথে ভালো মতো সংসার শুরু কর। এটা কখনো সম্ভব নয়। আমি রিয়াকে কখনোই সব নজরে দেখিনি। আর তাছাড়াও আশাকে আমি নিজের চেয়ে বেশি ভালোবাসি। এসব বিষয় নিয়ে তোকে ভাবতে হবে না। যে কাজটা তোকে দিয়েছি সেই কাজটা ঠিকভাবে কর। অনেক আর কিছু বলে না, শুধু মাথা নাড়ে। এইদিকে রিয়া 4 ক্লাস শেষ করে টিফিন করার জন্য বের হয়েছে। হঠাৎ রিয়ার সামনে আশিক এসে দাঁড়ায়। আশিককে দেখে রিয়া থমকে যায়। আশিকের দিকে তাকিয়ে আছে, চোখ ছলছল হয়ে যায় রিয়ার। আশিকের চোখ লাল হয়ে আছে। আশিকের এই অবস্থা দেখে রিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তোমার একই অবস্থা হয়েছে, কি করেছো তুমি নিজের? তাতে কি, তোমার এখন কিছু আসে যায় না রিয়া। এখনো তুমি অন্য কারোর বুকে মাথা রেখে শুয়ে আসছো। আমাকে নীরব ভাবার কি সময় তোমার কাছে আছে? এখনো তো তুমি আয়ানকে নিয়ে ভাবো। আয়ানকে নিয়ে আমি কিছু ভাবি না, আর এটা সত্যি কথা। তোমাকে নিয়ে ভাবতে চাইলেও এখন আর সেটা সম্ভব নয়, কারণ এখন আমি আয়নের স্ত্রী। না চাইলেও আয়ানকে নিয়ে ভাবতে হবে। চাইলে কি সবকিছু ঠিক করা যায় না রিয়া? আর কোনো কিছু ঠিক হবার নয়। তোমার ভুলের জন্য আজ আমরা আলাদা হয়ে গেছি। আজ আমি আয়নের স্ত্রী, শুধু তোমার ভুলের জন্য। ভুল ছিল, আমরা মানছি, কিন্তু তুমি কি চাইলে পারতেন আমার সাথে পালিয়ে যেতে? আমার আব্বুর সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো আশিক। আর তাছাড়াও আমি নিজের সুখের কথা ভেবে আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না। যা হবার হয়ে গেছে, এখন আর তুমি আমার কেউ না। আমাদের রাস্তা সারা জীবনের জন্য আলাদা হয়ে গেছে। তাই প্লিজ আশিক, দয়া করে তুমি আমার সাথে আর কোনো দিন দেখা করা কিংবা কথা বলতে চেও না। অনেক কষ্ট করে আমি আবার পড়াশোনা কন্টিনিউ করতে পেরেছি। আয়ান বলেছে আমি যে ভুল করেছি সেটা আর করব না। যখন যদি আবার আমি সেই ভুল করে ফেলি, তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর আয়ানকে অনেক কথা শুনতে হবে সবার থেকে। হয়তো বড় আব্বু আয়নের গায়ে হাত তুলতে পারবে। তাই প্লিজ আশিক, আমার সাথে আর কোনো যোগাযোগ করো না। আয়নের জন্য খুব চিন্তা তোমার দেখছি, কিন্তু তুমি আমার প্রিয়তমা হয়ে থাকবে বলেছিলে সারা জীবন। আমিও তাই ভেবেছিলাম। এতদিন তোমাকে ভালোবেসে গেছি, আজ কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ? কি এমন হয়ে গেল রিয়া? তুমি মানো আর নাই মানো, সবকিছু তোমার ভুল হয়েছে। আমার কোনো ভুল নেই আশিক, আর নয়তো আমার কোনো দোষ আছে। কিভাবে বলবো তোমাকে? আমার পরিবার আমাকে বাধ্য করেছে এই বিয়ের জন্য। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমার কোনো দোষ নেই। তোমাকে তো এতটাই বিশ্বাস করতাম আর এতটাই ভরসা করতাম, মানে মনে হতো পুরো দুনিয়া জিতে নেব তুমি পাশে থাকলে। কিন্তু এখন মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমাকে ভালোবাসার অপরাধে।
তোমাকে ছাড়া আমার জীবন মনে হয় অকারণ, কিন্তু তবুও বেঁচে থাকতে হবে তোমাকে ছাড়া। তোমার বিরহের আগুনে পুড়তে হবে সারা জীবন। তোমার তাতে কি আসে যায় না রিয়া? তুমি মানো আর নাই মানো, তোমার দোষ সব কিছুতেই। তুমি আমাকে যাই বলো আশিক, আমি আর তোমার হতে পারবো না, এটা সত্যি কথা। তবুও বলবো, তুমি আমার মনে সারা জীবন একই জায়গায় থাকবে। এই কথাটার সাক্ষী ওপরওয়ালা রইল। হাসি আর সুখে তোমার জীবনে ঘিরে রাখো। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমার জীবনে আনন্দময় হয়ে থাকুক। কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করিনি, আর করবও না। ওপরওয়ালা যদি তোমাকে এই পৃথিবীর সব সুখ দেয়, আমি তোমার ছিলাম একটা সময়। যে কারণেই হোক আজ আমি অন্য কারো। কি হয়েছে আমার সাথে সেটা তোমাকে বললেও তুমি বুঝবে না। তুমি বুঝবে না কখনো যে আমার কোনো দোষ ছিল না। ভালো থেকো তুমি সব সময়, আর কখনো আমার সাথে কোনো রকম যোগাযোগ করো না প্লিজ আশিক। তোমার জন্য আমার মনে আজও একই রকম ভালোবাসার পরিমাণ, কিন্তু আমি যার জন্য কাঁদি আজ সে অন্য কারোর বুকে ঘুমাই। আমি ভালোবাসার অপরাধের রাস্তায় চলে আসলাম, আর তুমি নতুন মানুষের সাথে জীবন সাজিয়ে নিলে। তোমার ভালোবাসায় পাগল করে এখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে, আর কখনো তোমার আশেপাশে আসবো না। আমি জীবিত তো গিয়েছিলাম তোমার কাছে, কিন্তু মৃত বানিয়ে ফিরে দিলে। আমার সাথে ভালোবাসার খেলা করে গেলে এতটা দিন, আমার ভালোবাসা দিয়ে হলো না তোমার, অন্য কারো ভালোবাসার প্রয়োজন হলো। তোমার ভালোবাসা সবার সাথেই, অথচ একদিন বলেছিলে আমি একমাত্র তোমার ভালোবাসা। কখনো আমাকে ওয়াদা দাও, কখনো পরিবারের জন্য অন্য কাউকে ওয়াদা দাও। তুমি বড়লোক মানুষ ম্যাডাম, আমার সাথে কোনো কথা বলবে? ভুল হয়ে গেছে, ছোট্ট একটা ভালোবেসেছিলাম। তার চেয়ে বড় ভুল হয়ে গেছে, একটা স্বার্থপর মানুষকে ভালোবেসেছিলাম। আগুনের মতো তোমার ভালোবাসা প্রতিনিয়ত আমার জীবনকে জ্বালানোর ব্যবস্থা করে দিল। খুব ভালো করলে তুমি আমার সাথে। আই নেভার ফরগেট দিস রিয়া। সেটা আমি নাই ভুলতে পারো, তবে আর কখনো আমার আশেপাশে এসো না। আমি চাই না আবার নতুন করে ভুল করে নিজের লেখাপড়া বন্ধ করতে। রিয়ার কথা শেষ হবার আগেই রিয়া দেখে আয়ান আশিকের পিছনে দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে রিয়া চুপ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। আশিক খেয়াল করে রিয়া তার পিছনের দিকে তাকিয়ে আছে। কে দাঁড়িয়ে আছে পিছনে সেটা দেখার জন্য আশিক পিছনে ঘোরে। আয়ানকে দেখে আশিক কিছুটা ভয় পেয়ে যায়। রিয়া ভাবে আয়ান হয়তো এখন থেকে অনেক কথা শোনাবে, কিন্তু রিয়াকে ভুল প্রমাণ করে দিয়ে আয়ান বলে, তোমার ক্লাস নেই? এখানে কি করছো এখন? রিয়া একটা শুকনো ঢোক গেলে শান্ত কণ্ঠে বলে, এখন তো টিফিনের সময়, তাই টিফিন আনার জন্য দোকানে যাচ্ছিলাম। আমি তো দেখছি তুমি আশিকের সাথে খোশ গল্পে মেতে আছো। আয়ান, তুই যে ভাবছিস তেমন কিছুই না। হঠাৎ আমার সাথে দেখা হয়ে গেল, তাই এমনি ক্যাজুয়ালি কথা বলছিলাম। এক্সের সাথে হুটহাট দেখা হয়ে যাওয়াটাই ভালো লক্ষণ নয়। তোর জন্য আজ আমাদের সাথে এত কিছু হয়ে গেছে, তাই আমি তোকে সাবধান করে দিচ্ছি, এমন হুটহাট দেখা যেন আর না হয় কখনো। তুই কি আমাকে থ্রেট করছিস আয়ান? প্রথমেই তো সাবধান করে দিলাম, এখন তোর যদি মনে হয় আমি তোকে থ্রেট করছি তাহলে তাই করছি। তুই ইচ্ছে করে রিয়াকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস আয়ান। তুই চাইলে আমাদের এক করে দিতে পারতি। তুই আমার রিয়ার আশার জীবনটা ইচ্ছা করে নষ্ট করেছিস। রিয়াকে বিয়ে করার ইচ্ছা তোর আগে থেকেই ছিল, আর তাই তো কাউকে কিছু না বলে চুপচাপ তুই এই বিয়েটা করে নিয়েছিস। তুই এত বড় হারামি এটা আমার জীবনেও জানা ছিল না। শোন খালাতো ভাই, তোর যদি মনে হয় আমি ইচ্ছে করে রিয়াকে বিয়ে করেছি তাহলে ঠিক আছে, মেনে নিলাম। তুই কি করতে পারিস কর, আর আমি যদি তোকে নেক্সট টাইম রিয়ার আশেপাশে দেখি তাহলে তুইও দেখবি আমি তোর কি করি, নয়তো আমার হাত উঠে যাবে। বড়লোকের ছেলে বলে তুই যা ইচ্ছে তাই করবি, আর আমি তোকে কিছু বলবো না, চুপ করে থাকবো, এমনটা ভুল করেও ভাবিস না। যতটুকু ফুটানি করছিস সেটুকু বাপের টাকায়, নিজে বেকার আর অচলমাল। মাস্টার শেষ করার পর কত অফিসে গেটে গিয়েছিস, কিন্তু কেউ তোকে চাকরি দেয়নি। আর খালু তোর মতো একটা অযোগ্য ছেলের অচল মালকে তার অফিসেও বসবে না। যেদিন নিজের যোগ্যতায় এত টাকা ইনকাম করতে পারবি সেই দিন আসিস এত বড় বড় কথা বলতে। আশিকের কথা শেষ হতেই একটা হাত এসে সজোরে তার গালে পড়ে। আশিক গালে হাত দিয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে। কি ভাবছেন, আয়ান আশিককে থাপ্পড় দিয়েছে? আরে না, রিয়া নিজের সমস্ত শক্তি দিয়ে আশিকের গালে থাপ্পড় দিয়েছে। আয়ানও বড় বড় চোখে তাকিয়ে আছে রিয়ার দিকে। রিয়া আশিককে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীকে অপমান করে কথা বলো? আমার স্বামী তোমার থেকে টাকা নিতে ফুটানি করে না, নিজের আব্বুর টাকায় ফুটানি করে। তোমার আব্বুর তো সেই ক্ষমতা নেই, তাই তুমি চাইলেও ফুটানি করতে পারো না।
এরপর কখনো আয়নের সাথে এইভাবে কথা বললে তোমার গাল আমি থাপড়ে লাল করে দিব। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। রিয়ার কথা শুনে আশিক আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। আয়ান হা করে তাকিয়ে আছে রিয়ার দিকে। রিয়ার আগে চোখে তাকিয়ে আছে আশিকের যাওয়ার দিকে। একটু পর আয়ান বলে, তুমি আমার জন্য তোমার এক্সের গালে এত জোরে থাপ্পড় দিলে, আর একটু আগে কি সব বলছিলে তুমি? এই, তুমি আমাকে আবার স্বামী মানতে শুরু করোনি তো? হ্যালো মিস্টার চাচাতো ভাই, এমন কিছু ভেবে থাকলে আপনি ভুল ভাবছেন। আমাকে আবার পড়াশোনা করতে দেবার পেছনে তোমার হাত রয়েছে, আর আমার জন্য আশিক তোমার সাথে বাজে ব্যবহার করেছিল, তাই ওসব বলেছি। এখন অন্য কিছু ভাবার কারণ নেই। আমি ভাবতেও চাই না। এসব ছ্যাঁচড়ামি ছেড়ে দিয়ে মন দিয়ে লেখাপড়া করো। যা, টিফিন করে ক্লাসে যা। তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু তোমাকে অপমান করতে চাই না বলে হাসলাম না। সারা জীবন তুমি আমার থেকে একটু না অনেকটাই নিচ থেকে পাশ করেছো, তাই আমাকে এসব বলতে এসো না। আয়ান কিছু বলবে তার আগে আয়ানের মোবাইল বেজে ওঠে। আয়ান পকেট থেকে মোবাইল বের করে দেখে একটা আননোন নাম্বার। আয়ান কল রিসিভ করতে ওপাশ থেকে যে কণ্ঠটা ভেসে আসছে সেটা আয়ানের চিনতে একটুও ভুল হয়নি। প্রতীক ঘোষ কল করেছে। আয়ান, তুমি কি বাসায় চলে গেছো? আমি এখনো রাস্তায় আছি। কেন, কি হয়েছে? একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, আজকের মধ্যেই করতে হবে। প্লিজ আয়ান, তুমি না করো না। সত্যি কি খুব জরুরি? যদি জরুরি না হতো আমি তোমাকে আজকে কল করতাম না। আর আজ রাত 10টার মধ্যে একটা লোককে তোমার ধরতে হবে, নয়তো ও 10:30টার মধ্যে প্লেনে উঠে যাবে, আর তার ঠিক 5 ঘন্টার মধ্যে দুবাই। আর আমরা আর কখনো তাকে কিছু করতে পারবো না। সো আই পার্সোনালি রিকোয়েস্ট আয়ান, কাজটা তোমাকে আজকের মধ্যেই করতে হবে। আপনি সমস্ত ডিটেলস আর একটা ফটো পাঠিয়ে দিন, কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ আয়ান। আমি জানতাম তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আমি এখনই সব কিছু তোমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। এরপর আয়ান কল কেটে দেয়। কল কেটে দেখে রিয়া তার দিকে সন্দেহের নজরে তাকিয়ে আছে। প্রবলেম কি তোমার? অনেক প্রবলেম। কে কল করেছিল আমাকে, আর কি কাজ হয়ে যাবে বলেছিলে তুমি? আমার বউ হবার চেষ্টা করো না। আমি তোমাকে জবাবদিহি করতে বাধ্য নই। আমার পার্সোনাল বিষয়ে তোমাকে বলার কোনো ইচ্ছে আমার নেই। চুরি হলে তাড়াতাড়ি বাসায় চলে যেও, আর বাসায় গিয়ে বলো আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, ফিরতে লেট হবে। আমি পারবো না বাসায় কিছু বলতে। আর সারাক্ষণ এত কিসের বন্ধু তোমার? এখনো সময় আছে আয়ান, ভালো হয়ে যাও। শ্যাট আপ রিয়া, চাচাতো বোন হয়ে থাকো। বউ হবার চেষ্টা করলে বাচ্চার আম্মু বানিয়ে চলে যাব। রিয়ার চোখ বড় বড় হয়ে আছে আয়ানের কথা শুনে। আয়ান চলে যায় সেখান থেকে। একটু পর রিয়া আশেপাশে তাকায় কেউ আছে কিনা দেখার জন্য। দেখে কেউ নেই। একা একা বলতে থাকে, ডাভার, স্টুপিড, গরু, ছাগল, ভেড়া, মহিষ, আর কিছু মনে পড়ছে না এখন। পরে মনে হলে একসাথে বলবো, শয়তান পোলা একটা। আর ইউ শিওর আয়মান? পুলিশ তো আমাদের কিছুই করতে পারবে না। 100% মিস্টার রাজীব, আপনি নিশ্চিন্তে দুবাই যান, এদিকটা পুরো আমি সামলে নেব। কিন্তু সিআইডি যদি কোনো কিছু জানে তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আর আমি যতটুকু খবর পেয়েছি, একটা ছেলে সিআইডি অফিসার হয়েও আন্ডার কভারে আছে। ওর নাম কিংবা দেখতে কেমন কেউ জানে না। ওই ছেলেটা নাকি খুব ভয়ঙ্কর। আমি শুনেছি মিস্টার রাজীব, বাট আপনি এই আইমান দত্তর বিজনেস পার্টনার হয়ে একটা পুচকে ছেলেকে ভয় পাচ্ছেন, এটা কিন্তু আমি মানতে পারলাম না। আমি ভয় পাচ্ছি ঠিকই আয়মন, তবে সেটা আমার জন্য না। আমি ভয় পাচ্ছি তোমার জন্য। তুমি তো হুটহাট করে যে কোনো কাজ করে ফেলো। আমি সাথে ছিলাম বলে তোমাকে সামলে নিয়েছি, কিন্তু এখন তো আমি চলে যাচ্ছি 1 মাসের জন্য দুবাই। তুমি যদি কোনো রকমের ভুল করো তাহলে কিন্তু পুরো বিজনেস এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আপনি আজ 10 বছর ধরে আমার সাথে বিজনেস করছেন মিস্টার রাজীব, কিন্তু আফসোস আজও আপনি আমার আসল রূপটা বুঝলেন না। আমি সমাজের সবার কাছে ভালো মানুষ হয়ে থাকি, আর রাতের আধারে তাদেরই রক্ত দিয়ে হোলি খেলি। তোমার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি আয়মন।
তোমার কাছে একটা রিকোয়েস্ট আমার, আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কোনো মেয়ের সাথে কিছু করবে না, আর কাউকে এখানে নিয়ে আসবে না। এমনও হতে পারে সিআইডি অফিসার তাদের ডিপার্টমেন্টের কেউ ছদ্মবেশ ধারণ করে পাঠালো। আপনি তো সবই জানেন মিস্টার রাজীব, সপ্তাহে 2 দিন আমার মেয়ে মানুষের প্রয়োজন হয়। কি করবো বলুন তো? ফুল দেখলে এই ভ্রমর যে দূরে থাকতে পারে না। আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সামনেও হবে না। আমি সব কিছু জেনেই কাজ করব। তুমি শুধরাবে না, যা ইচ্ছে হয় করো, কিন্তু খুব সাবধানে, আর সব কিছু জেনে বুঝে কদম সামনের দিকে এগিয়েও। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না। আপনি যে কাজে দুবাই যাচ্ছেন সেটা সম্পূর্ণ করুন। যদি কোনো গরমিল হয় তাহলে কোটি কোটি টাকা জলে যাবে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি সাবধানে কাজ করো। আমি এখনই রওনা দিচ্ছি, রাস্তায় জ্যাম পড়লে সব কিছু বন্ডল হয়ে যাবে। আয়ান আর কিছু বলে না। রাজীব খন্দকার বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। গন্তব্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গাড়ি চলছে নিজের আপন গতিতে। রাজীব খন্দকার হঠাৎ দেখে রাস্তায় পুলিশের ঘাট। রাজীব খন্দকার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামলে রাজীব খন্দকার গাড়ির কাঁচ নিচে করে। বাইরের দিকে তাকিয়ে দেখে পুলিশের চেকিং চলছে। হঠাৎ একটা যুবক রাজীব খন্দকারের গাড়িতে উঠে বসে। রাজীব খন্দকার যুবকটাকে দেখে বলে, এই ছেলে কে তুমি? তুমি আমার বাড়িতে কেন উঠেছো? আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। তুমি আমাকে চেনো না, আমার সম্পর্কে জানো না, কিসের ইনফরমেশন দিলে তুমি আমাকে? আপনাকে 5 মিনিট আগ পর্যন্ত আমি চিনতাম না, কিন্তু আগামী 5 মিনিট থেকে আমি আপনাকে চিনি। আপনার নাম রাজীব খন্দকার, তাই তো? দুবাই যাওয়ার জন্য এখন আপনার গন্তব্য এয়ারপোর্ট। কণ্ঠটা শুনে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যুবকটাকে। ঠিকই বলেছেন, যুবকটা আর কেউ নয়, আয়ান। আয়ানের কথা শুনে রাজীব খন্দকার বড় বড় চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে। রাজীব খন্দকারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান আবার বলে, এভাবে তাকিয়ে থাকার কিছুই নেই। আমি একটা কাজে এই পথ দিয়ে যাচ্ছিলাম। ওই যে সামনে পুলিশ চেকপোস্ট বসিয়েছে না, সেটা আপনার জন্যই। আপনার একটা ছবি আমাকে দেখিয়ে জিজ্ঞেস করছিল আমি আপনাকে চিনি কিনা। আর আপনি যে স্মাগলিং করার জন্য দুবাই যাচ্ছেন সেটাও পুলিশের থেকে শুনলাম, তাই আপনার সাবধান করার জন্য আপনার গাড়িতে উঠলাম। আয়নের কথা শুনে রাজীব খন্দকারের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। আয়ন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে, তাই আয়ন আবার বলে, আপনি হয়তো ভাবছেন আমি পুলিশকে আপনার কথা না বলে আপনাকে কেন সাবধান করছি। আসলে লেখাপড়া শেষ করার পর অনেক জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করেছি, রেজাল্ট তেমন ভালো নয়, তাই কোথাও জব পাইনি। সেজন্য তাই ভাবলাম যদি আপনার কোনো কাজে আসি আমি, তার বিনিময়ে আমাকে আপনি টাকা দেবেন। তোমাকে আমি বিশ্বাস করব এটা তুমি ভাবলে কি করে? তুমি যে পুলিশের কোনো ইনফরমার নও এটা আমি বুঝবো কেমন করে? দেখুন স্যার, আমি যদি পুলিশের ইনফর্মার হতাম তাহলে আপনাকে সাবধান করার জন্য আসতাম না। আমার টাকার প্রয়োজন, আপনার যদি ইচ্ছা হয় আমাকে কাজ দিন, আর যদি না হয় আমি চলে যাচ্ছি। আমার সাথে কি কাজ করবে তুমি? আমার কাজটা কি তুমি জানো? কিছু না জানলেও এতটুকু বুঝতে পারছি, আপনার কাজ স্মাগলিং করা, মানুষ খুন করা, আর হয়তো সুন্দর সুন্দর মেয়েদের দেশের বাইরে পাচার করা। যে কাজ বলবেন সেই কাজ করব। আমি কাউকে ভয় পাই না, শুধু বিনিময়ে আমাকে আমার ন্যায্য পাওনাটা দেবেন। আয়নের কথা শুনে রাজীব খন্দকার কিছু সময় চুপ করে থাকে। একটু পর রাজীব খন্দকার আয়নকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, তোমাকে আমার দলে নিলাম। তোমার কথাবার্তা শুনে আমার ভালো লেগেছে। তুমি তোমার যোগ্য পাওনাই পাবে, তবে আমার কাজ যেন ঠিকঠাকভাবে হয়। আমার সাথে কাজ করলে যে কারো খুলছে তোমার বুকে বিঁধবে। সেই জন্য আপনি চিন্তা করবেন না, মৃত্যুকে আমি ভয় পাই না। তাহলে এখন থেকে আমি আপনার হয়ে কাজ করব। ঠিক আছে ড্রাইভার, যেখান থেকে এসেছো সেখানেই চলো।
রাজীব খন্দকারের কথা শুনে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নেয়, যেতে থাকে আয়মানের বাসার দিকে। এদিকে রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। শেখ ভিলার সবাই অপেক্ষা করছে আয়ানের জন্য, কিন্তু আয়ানের কোনো খবর নেই। ছেলেটাকে কিছু বলি না বলে দিন দিন মাথায় উঠে যাচ্ছে। রাত 10টা বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত বাসায় আসার খবর নেই। রিয়া, আয়ান কোথায় গেছে? তোকে কিছু বলে গেছে? আমাকেও তেমন কিছু বললো না মেজো আব্বু। আমার সাথে স্কুল থেকে যখন লাস্ট দেখা হলো আমাকে বলল রাতে ফিরতে লেট হবে, কোথায় যাবে কি করবে আমাকে কিছুই বলেনি। আজ বাসায় আসলে পরে একটা ব্যবস্থা করতেই হবে। কোনো কাজ তো করে না, সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে আসে। অনেক রাত হয়ে গেছে, চলো সবাই খাবার খেয়ে নি। রিয়া, তুই তো রুমে যা, আয়ান আসলে ওকে খাবার খাইয়ে তারপর তুই খাবি। তোমার ছেলে লেট করে বাসায় আসবে, তার জন্য ও কেন না খেয়ে থাকবে? তোকে অপেক্ষা করতে হবে না, আমাদের সাথে খাবার খাবি। তুমি আমাদের বাসার নিয়ম কেন ভাঙছো বড় ভাইয়া? আমাদের বাসার তো একটা নিয়ম আছে, স্বামীরা খাবে তারপর বউরা। তোকে খেতে হবে না এখন, আয়ান আসলে একসাথেই খাবি, যা। আমি খাবই না, তোমরা তোমাদের আদরের ছেলেকে ইচ্ছে মতো খাওয়াও। বলে রিয়া উপরে উঠে যায়। তাতে অবশ্য কারো কোনো সমস্যা হয় না, এটা শেখ ভিলার মানুষ তাদের বাসার নিয়ম করে রেখেছে। আগে স্বামীরা খাবে, তারপর স্ত্রীরা। মুখোমুখি হয়ে বসে আছে আয়ান আর আয়মান। আয়মানের চোখ আয়ানের দিকে। আয়মানের পাশে বসে আছে রাজীব খন্দকার। রাজীব খন্দকারকে উদ্দেশ্য করে আয়মান বলে, একটা অপরিচিত ছেলেকে বিশ্বাস করাটা কি ঠিক হবে মিস্টার খদ্দার? কোনো সমস্যা হবে না। আজ ওর জন্যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। ও যদি আমাকে সঠিক সময় ইনফরমেশন না দিত তাহলে এখন আমি জেলে থাকতাম আর আমাদের সব কিছু মাটি হয়ে যেত। ওকে চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায়। আজ থেকে ও আমাদের দলের লোক। ওকে আমাদের দলে নেবার আগে ওর সম্পর্কে আমার সব কিছু জানতে হবে। আপনি আপনার দলের কাজ করা লোকেদের মধ্যে কয়েকজনকে ভালো করেই চেনেন। আমার সম্পর্কে জানা তেমন কিছুই নেই। গরিব হয়ে জন্ম নিয়েছি, এখন বড় লোক হওয়ার স্বপ্ন দেখি। আর আমার সেই স্বপ্ন পূরণ হবে আপনাদের সাথে কাজ করলেই। এখন বলতে পৃথিবীতে কেউ নেই। ছোটবেলা থেকে এতিমখানায় মানুষ। যখন কাজ দেবেন তখন সময় বলে দেবে, আমি সেই সময় হাজির হয়ে যাব। তোর কথা শুনে আমার ভালো লেগেছে। তোর চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। আমি তো মনে মনে এমন একজনকে খুঁজছিলাম। আজ থেকে তুই আমার দলের লোক। থ্যাংক ইউ মিস্টার আইম্যান। তাহলে আজ আমি আমার হোটেলে যাই। যখন আমাকে প্রয়োজন হবে কল করবেন, সাথে সাথে হাজির হয়ে যাব। যদি ভুল করেও পুলিশ আমাদের এখানকার ইনফরমেশন পায় তাহলে তোমার কিন্তু ভালো হবে না। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন। দুজনেই মাথা নাড়ে। এরপর আয়ান আরমানের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। সময়ের মধ্যে চলে আসে বাসায়। আয়ান হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। কলিং বেল দিতেই রিয়া সেন দরজা খুলে। রিয়া দরজা খুলে আয়ানকে দেখে কিছু না বলে ভেতরে চলে যায়। আয়ান ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে পিছনে ঘুরতে দেখে রিয়া নেই। আয়ান চলে আসে সোজা নিজের রুমে। রুমে এসে দেখে রিয়া শুয়ে বসে আছে। আয়ান কিছু বলবে তার আগে রিয়া বলে, এত সময় কোথায় ছিলে তুমি? তুমি জানো তোমার জন্য আমার কত কথা শুনতে হয়েছে? সময়ের কোনো জ্ঞান নেই তোমার। এত সময় কি করছিলে তুমি বাহিরে? বাসায় গিয়ে কিছু বলেছে আমাকে। সকাল হলে দেখো তোমার কি হয়। এখন আমি তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আয়ান, তুমি আসছো যখন লেট করে, আমাকে কেউ খেতে দেয়নি। তুমি খাওনি বলে এখন আমার নাক অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাই তো? তুমি জানো আমার ক্ষুধা পেলে আমি কান্না করতে শুরু করি। সেটা তো আমি জানি। আর এখন যে কান্না পাচ্ছে সেটাও বুঝতে পারছি। তুমি যখন বুঝতে পারছো তখন কিচেনে গিয়ে আমার জন্য কিছু নিয়ে আসো না প্লিজ। আয়ান, আমার ক্ষুধায় প্রচন্ড কান্না পাচ্ছে। এতই যখন ক্ষুধা পেয়েছে তখন গিয়ে খেয়ে আসলি তো পারো। তোমার কি মনে হয় আমি যদি নিজে যেতে পারতাম তাহলে তোমাকে বলতাম? যাও না আয়ান, প্লিজ। আচ্ছা, তোমাকে কি এই বাসায় কেউ খেতে দেবে না যে তুমি যাবে না নিজে খেতে? আজ কেউ দিবে না, তুমি প্লিজ যাও। আমি তোমায় পরে সব বলবো। আমার খুব কান্না পাচ্ছে আয়ান। আচ্ছা, তুমি আর 2 মিনিট কষ্ট করে থাকো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। রিয়া মাথা নাড়ে। আয়ান রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে আসে।
কিচেনে এসে একটা প্লেটে করে দুজনের জন্য খাবার নিয়ে আবার রুমে চলে আসে। রিয়া আয়ানের হাত থেকে খাবার প্লেট নিতে গেলে আয়ান রিয়াকে বলে, তুমি বেডে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি হাতে খেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমার হাতে খাবে নাকি আমি খাবার নিয়ে রেখে আসবো? ছোটবেলায় তো আমার হাতে খাওয়ার জন্য কান্না করতে, সবসময় আমার কোলে এসে বসে থাকতে। এখন তোমাকে ছোটবেলার কথা বলতে কি বলেছে? এখন আমি ছোট আছি নাকি? মাত্র ক্লাস 10-এ পড়ো, এত বড়ও হয়ে যাওনি। সেটা তোমার আব্বু আর বড় আব্বুকে বোঝাও, জোর করে আমার ঘাড়ে তোমাকে বেঁধে দিয়েছে। তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে বলো। এখন খাবার খাবে না, আমি রেখে আসবো। এই না, আমি খাবো, দাও। এই যে বেডে বসছি। রিয়া গিয়ে ভদ্র মেয়ের মতো বেডে বসে পড়ে। আয়ন টেবিলের উপরে খাবার রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর রিয়ার মুখোমুখি হয়ে বসে রিয়াকে খাবার খাইয়ে দিতে থাকে। রিয়া এক পলকে তাকিয়ে আছে আয়নের মুখের দিকে, মনে মনে ভাবছে, ছোট থেকে যাকে ভাইয়া বলে ডেকে এসেছি, এখন সে আমার স্বামী। আচ্ছা, চাইলে কি এই বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবো? বিয়ে তো জীবনে একবারই হয়। আয়ান তো আশিকের থেকে সব দিক থেকেই বেটার। যদি আয়ান আমাকে ওর মন থেকে মেনে নিতে পারে আর আমাকে সারা জীবন ওর হয়ে থাকতে বলে, তাহলে আমিও ওর হয়েই থাকবো। কিন্তু আমি কখনো এসব নিয়ে ওর সাথে জোর করব না। রিয়াকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ন চোখ বাঁকিয়ে রিয়াকে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে কি বিড়বিড় করছো? রিয়া আয়নের কথা শুনে চমকে ওঠে। এত সময় সে যে ভাবনায় ডুবে ভুলেই গেছে আয়ন তার সামনে বসে আছে। রিয়াকে এমন চমকে উঠতে দেখে আয়ন আবার বলে, আমাকে নিশ্চয়ই বকাবকি করছো মনে মনে, তাই না? তোমাকে কেন বকতে যাব? আমার তো আর কোনো কাজ নেই, আমি তোমার কথা ভাবতে যাব? কিছুদিন পর আমার এক্সাম, কিভাবে কি করব সেটাই ভাবছিলাম। তুমি এমন কেউ হয়ে ওঠোনি, ঠিক আছে, যে আমি তোমাকে নিয়ে ভাবতে যাব। আমাকে নিয়ে তোমার ভাবাও অন্যায় হবে। এখন কথা না বলে হা করো। আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে আবার কাজ আছে। তোমার আর কাজ? সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে স্মোকিং করা আর মেয়েদের পেছনে ঘোরা, এটাই তো তোমার কাজ। তোমাকে আর বড় আব্বু অফিসে বসাবে না, আর কেউ চাকরিও দেবে না। সারা জীবনে টই টই করেই কাটাতে হবে তোমাকে। আমাকে নিয়ে তোমার না ভাবলেও হবে, তুমি তোমার চিন্তা করো। দুজন আরও কিছু সময় এভাবে খুনসুটি করতে থাকে। খুনসুটি করতে করতে খাবার খেয়ে নেয়। এরপর দুজন পাশাপাশি শুয়ে পড়ে কিছুটা দূরত্ব রেখে। এদিকে আয়মান আর রাজীব খন্দকার একসাথে বসে ড্রিঙ্কস করছে। রাজীব খন্দকার বলে, ওই ছেলেটা সম্পর্কে যাকে খবর নিতে পাঠাইছো, সে কি খবর নিতে পেরেছে? একটু আগেই তো পাঠিয়েছি, এখনো এক পেক শেষ করতে পারলাম না। এত তাড়াতাড়ি খবর নিবে কি করে? একটু সবুর করতে শিখুন রাজীব সাহেব। আয়মান, আমার ছেলেটার মুখের কথা শুনে ওকে আমাদের দলে নিয়েছি। অবশ্য বিশেষ কারণ হচ্ছে ও আমাকে পুলিশের হাত থেকে আজ সেভ করেছে। কিন্তু আমি ওই ছেলে সম্পর্কে এভরিথিং জেনে নিতে চাই। আবার এমনও না হয় ওই ছেলে পুলিশ কিংবা সিআইডির খাবরি। রাজীব সাহেব, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন। ওই ছেলের মুখ দেখে আমার এমন কিছুই মনে হয়নি। তবে হ্যাঁ, ওই ছেলে খুব কাজের হবে। এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ড্রিঙ্কস করুন। দুজনার অনেক কথা বলতে বলতে ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন সকাল 9টা। আয়ান ঘুম থেকে উঠে দেখে রিয়া রেডি হয়ে আয়ানের সামনে বসে চুল ঠিক করছে। আয়ানের ঘুম ভাঙতে দেখে রিয়া আয়ানকে উদ্দেশ্য করে বলে, ঘুম ভেঙে গেছে তোমার? সারাদিন রাত টই টই করে ঘুরে কাটাবে, আর সকালে ঘুম থেকে ওঠার সময় উঠবে না। আমি ঘুম থেকে উঠলাম না উঠলাম তা নিয়ে তোমার কি সমস্যা? তুমি উঠে গেছো না? তুমি রেডি হয়ে খাবার খেয়ে চলে যাও স্কুলে। সমস্যা তো আমার হবেই, তাই না? এই নিয়ে 10 বার বড় আব্বু এসে ডেকে গেছে তোমাকে। তুমি ঘুমিয়ে আছো দেখে আমাকে অনেক কথা শুনিয়ে গেছে। আমি কেন তোমার জন্য কথা শুনবো? তোমার জন্য একটা দিনও আমি খাবার খেতে পারি না সময় মতো। তোমাকে কেন আমার জন্য কথা শুনতে হবে? আর তোমাকে খেতে বারণ করেছে কে? তোমার ক্ষুধা পেলে তুমি খেয়ে নাও, সমস্যা কোথায়? শোনো, তোমার যদি এমন করেই চলাফেরা করার অভ্যাস থাকে, তাহলে বাড়ির লোকজনের থেকে অনুমতি নিয়ে নাও। আমি তোমার জন্য রোজ রোজ কথা শুনতে পারবো না, আর না খেয়ে থাকতেও পারবো না।
খেয়ে নাও তুমি। আমি কি তোমাকে কখনো বারণ করেছি খেতে, নাকি আমার জন্য অপেক্ষা করতে বলেছি? আমার স্বামী যে তুমি এখন, তোমার আগে আমার খাওয়া চলে না, এটাই নাকি এবারই নিয়ম? তাই তোমার আগে খেতে গেলে আমার কথা শুনতে হয়। মেজো আম্মু বকে কেন আমার কথা শুনতে হবে তোমার জন্য? আমি কাল রাতে না আসলে কি তুমি খাবার খেতে না? চাইলেও খেতে পারতাম না তোমার জন্য। আমার জন্য অপেক্ষা করা বন্ধ করো। তোমার ক্ষুধা পেলে তুমি খাবার খেয়ে নিও। মানে তুমি এখন থেকে প্রতিদিন রাতে এরকম লেট করে আসবে? আমার কাজ থাকে রিয়া, শুধু শুধু কথা বাড়িও না। কি হয়েছে এত সকালে চেঁচামেচি কিসের? যখনই দেখি দুজনে ঝগড়া করতেই থাকো। তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, এভাবে ঝগড়া করা বন্ধ করো। আমাকে কেন বলছো আম্মু? আয়ানকে বলো, ওই আমার সাথে ঝগড়া করা শুরু করেছে। আমি ঝগড়া করছি না, তুমি শুরু করেছো। দুজনেই একদম চুপ। আয়ান ওঠো, যাও গিয়ে ফিরে এসো। আর একটা শব্দ আমি শুনতে চাই না। এত সকালে কি চলছে এখানে? আর আয়ান, তুমি এখানে শুয়ে আছো কেন? কাল রাতে তুমি কোথায় ছিলে? এত রাত কেন তোমার হয়েছে কাল বাসায় আসতে? জামিল শেখের কথা শুনে আয়ান মাথা নিচু করে থাকে। রিয়া আয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়া কিছু বলতে যাবে তার আগে জামিল শেখ আবার বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি আয়ান, চুপ করে না থেকে উত্তর দাও। কোথায় থাকো তুমি আজকাল? এরপর আমি যেন 8টার পর আর কোনোদিন তোমাকে বাইরে না দেখি। এখন বলো, কাল তুমি কোথায় ছিলে? আয়ান অসহায় দৃষ্টিতে আনোয়ারা শেখের দিকে তাকিয়ে আছে। ভয়ে শুকনো একটা ঢোক গিলল আয়ান। হঠাৎ পিছন থেকে রাহির কণ্ঠ শুনে সবাই পেছনের দিকে ঘুরে। আয়ান ভাইয়া, তুমি বড় আব্বুকে বলছো না কেন? আমার নোট নেবার জন্য আমি তোমাকে আমার এক বান্ধবীর বাসায় পাঠিয়েছিলাম। তুই নোট নেবার জন্য আয়ানকে পাঠিয়েছিলি তোর বান্ধবীর বাসায়? কই, আমাদেরকে তো কিছু বলিসনি। ভাইয়ার আসতে লেট হয়ে গেছে, তাই তোমাদের কিছু বলিনি। ভেবেছিলাম সকালেই বলবো, কিন্তু তার আগে তো তোমরা ভাইয়াকে জেলখানার কয়েদির মতো প্রশ্ন করা শুরু করে দিয়েছো। আমাদের কেউ কিছু বলার প্রয়োজন মনে করো না তোমরা? এত বড় হয়ে গেছো তোমরা সবাই। নেক্সট টাইম যেন এমন কোনো ভুল না হয়। যাও সবাই ফ্রেশ হয়ে খেতে আসো। জামিল শেখ আর আনোয়ারা শেখ রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। রিয়া রাহির কাছে গিয়ে বলে, তুই বড় আব্বুকে মিথ্যে কেন বললি? আপু যে কারণেই হোক, ভাইয়ার কাল আসতে দেরি হয়ে গেছে। তুই তো পারতি ভাইয়াকে বাঁচাতে, তাই না? কিছু একটা বলে, তা না করে তুই চুপ করে আছিস। ওর জন্য আমি কেন মিথ্যে বলতে যাব? আয়ান ভাইয়া তো এখন তোর বর আপু, তুই ওনার স্ত্রী হিসাবে এতটুকু তো করতেই পারিস। সেটা যখন করিসনি, এখন আমাকেও কোনো প্রশ্ন করিস না। এখন থেকে লেট করে বাসায় এসো না ভাইয়া। আমি নিচে গেলাম, তোমরা আসো। রাহি আর কিছু না বলে চলে যায়। রিয়াও আয়ানকে ভিঞ্চি কেটে রুম থেকে বের হয়ে যায়। আয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে খাবার খেয়ে নেয়। এরপর রিয়া আর রাহিকে সাথে করে আয়ান তাদের স্কুলের দিকে যেতে থাকে। গাড়ির মধ্যে সবাই চুপচাপ বসে থাকবে। কিছু সময়ের মধ্যে চলে আসে রিয়াদের স্কুল। দুজনকে স্কুলে নামিয়ে দিয়ে আয়ান বাসার দিকে গাড়ি ঘুরিয়ে ড্রাইভ করতে থাকে। তখনই আয়ানের মোবাইল বেজে ওঠে। আয়ান মোবাইল হাতে নিতে দেখে প্রতীক ঘোষের নামটা স্ক্রিনে জল করছে। আয়ান কল রিসিভ করতে ওপাশ থেকে বলে, তুমি কি কাজটা ঠিক করলে? শেষমেশ ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে ক্রিমিনাল হয়ে গেলে। এই পৃথিবীতে টাকাই সবচাইতে বড় স্যার। আপনার হয়ে কাজ করলে আপনি আমাকে আরও কত টাকাই দিতেন, কিন্তু ওদের সাথে কাজ করলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। এটা ভালো না বলুন? এর পরিণাম তোমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি জানো? এখনো সময় আছে, এই অনলাইনের পথ ছেড়ে দাও। এখনো পর্যন্ত অনেক চেষ্টা করেছেন আপনারা, কই রাজীব স্যার কিংবা আয়মানের কোনো কিছুই তো করতে পারছেন না আপনারা। আমাকে শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই। যে খাতায় আমি নিজের নাম লিখিয়েছি সেটা তো আমি করবই। আপনি যা করার করে নেন। শুধু একটু অপেক্ষা করো, তোমাদের কি অবস্থা হয় সেটা একটু দেখো। গেট রেডি আয়ান। আই এম ওয়েটিং বলেই কল কেটে দেয়। আয়ান গাড়ির সিটে মোবাইল রেখে দেয়। সাথে সাথে আবার মোবাইল বেজে ওঠে আর মোবাইল হাতে নিয়ে দেখে আশিক কল করেছে। আয়ান বিরক্ত নিয়ে কল রিসিভ করে বলে, কি হয়েছে? আবার কেন কল করেছিস? তোকে তো যা বলার আমি কাল বলেই দিয়েছি। তুই জানিস তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাও কেন আমাকে কল করে বিরক্ত করিস?
আয়ান বড় খেলোয়াড় নেই। আশিকের কথা শুনে আয়ানের হাত থেকে মোবাইল পড়ে যায়। ওইদিকে আশিক আয়ানকে ডাকতেই থাকে। আয়ান গাড়ি দ্রুত ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে যায়। এসে দেখে বাসার সামনে অনেক মানুষের ভিড়। আয়ান গাড়ি থেকে নেমে বাসার ভেতরে যায় দৌড়ে। বাসার ভেতরে ঢুকতেই দেখে একটা সাদা চাদর দিয়ে জামিল শেখের লাশ ঢেকে রাখা হয়েছে। আয়ান দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে। সালিহা শেখ ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়ানের পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। এদিকে আশিক, রিয়া আর রাহিকেও বাসায় নিয়ে আসে। দুজনেই পাথর হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আয়ান গিয়ে জামিল শেখের মাথার কাছে বসে। এক পলকে তাকিয়ে আছে জামিল শেখের মুখের দিকে। ঘর জুড়ে শুধু কান্নার শব্দ। আয়ান জামিল শেখের লাশ শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। আনোয়ার শেখ আয়ানকে ধরে তুলতে গেলে আয়ান আনোয়ার শেখকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, কেউ আমাকে ছবে না। বড়ব্বু, এই বড়ব্বু, কথা বলো না। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হবে না। তুমি যেভাবে যা বলবে আমি সব শুনবো। একবার আমার দিকে তাকাও, দেখো তোমার আয়ান তোমাকে ডাকছে। তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। এই বড়ব্বু, কথা বলো না। পুরো ঘর জুড়ে শুধু আয়ানের কান্নার শব্দ। সবাই পাথর হয়ে বসে আছে। অনেকটা সময় আয়ান জামিল শেখের লাশ ধরে কান্না করতে থাকে। আয়ান কান্না করতে করতে সেন্সলেস হয়ে জামিল শেখের বুকের উপরেই পড়ে যায়। এরপর সবাই মিলে আয়ানকে ধরে আয়ানের রুমে শুইয়ে দেয়। এইদিকে কিছু সময় পর সবাই জামিল শেখের লাশের দাফন কাজ শেষ করে। এরপর কি হবে সেটাই তো জানতে চাইছেন। আমাদের লেখক সাহেব এখানে সিজনটা শেষ করে দিয়েছে। নেক্সট সিজনে বাকি আরও অনেক কিছু জানতে পারবেন। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের সাথে থাকতে হলে কি করতে হবে জানেন তো? মনের এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি, আর সাথে থাকা